একটা জিনিস আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে নির্বাচন একদম ঘনিয়ে এসেছে। এই নির্বাচনের সময়টা যত কাছাকাছি আসছে, এখন তো 1 মাসেরও কম সময় আছে, আমাদের সরকার যেন সরকার প্রধান, সরকারের উপদেষ্টারা, ওনারা যেন ধীরে ধীরে খোলস ছেড়ে বের হয়ে আসছেন। ওনারা যেন বোঝাতে চাইছেন যে ওনারা আসলে কি চান। ওনারা কেবল একটা নির্বাচনই চান না, এই নির্বাচনে কারা জয়ী হবে অথবা এই নির্বাচনে ভোটাররা কোন পক্ষে ভোট দেবে সেই ব্যাপারেও যেন কিছুটা নিজেদের আকাঙ্ক্ষার কথা প্রকাশ করতে চাচ্ছেন। আমরা ডক্টর ইউনূসের একটা বক্তব্য গতকাল উনি দিয়েছিলেন উচ্চশিক্ষা বিষয়ক একটা অনুষ্ঠানে। সেখানে উনি কতগুলো কথা বলেছেন যে কথাগুলো আমার কাছে মনে হয়েছে যে খুবই আলোচনা করা যেতে পারে। উনি তো আমাদের একটা কথা বলেছেন যে এই যে স্টুডেন্ট আপরাইজিং যেটা সেটাকে উনি বলেছেন এটা নাকি খুবই সুচিন্তিতভাবে হয়েছে, কোনো হঠাৎ করে হয়নি, তারা এটা একটা প্ল্যান্ড ছিল, এই শব্দটা উচ্চারণ করেছেন, সেভাবে রেখে হয়েছে। এবং উনি আরো বলেছেন যে স্টুডেন্টরা যে রাজনৈতিক দল করছেন এটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ, এবং উনি আশা করছেন যে এটা নির্বাচনেও খুব ভালো করবে। এমনকি এদের মাঝখান থেকে যিনি নির্বাচিত হবেন তিনি এমনকি শিক্ষামন্ত্রী পর্যন্ত হতে পারেন। তার মানে উনি তো ওনার সরকারের অবস্থানটা অথবা ব্যক্তি হিসেবে ডক্টর ইউনূসের অবস্থানটা উনি ক্লিয়ার করে দিচ্ছেন। একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি একটা নির্বাচনের আয়োজন করেছেন এবং যে নির্বাচনে অনেকগুলো দল, অনেকগুলো পথ, অনেকগুলো মত অংশ নিচ্ছে জনগণের সমর্থন পাওয়ার জন্য, সেই ক্ষেত্রে নির্বাচন আয়োজনকারী যে সরকার, তারা কি এরকম ভাবে একটা পক্ষের দিকে যেতে পারে কিনা, যাওয়া উচিত কিনা? আপনি ডক্টর ইউনূসের এই বক্তব্য, ডক্টর ইউনূসের এই পরিকল্পনা, ডক্টর ইউনূসের কর্মকাণ্ড গত কয়েক মাসে আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করছেন? আচ্ছা, ডক্টর ইউনূসের বক্তব্যের 2টা পার্ট। একটা পার্ট আগে বলি, সেটা হচ্ছে একটা জেনারেশনকে ডিজেনারেট করে অধঃপতনের দিকে নিয়ে গিয়ে, লেখাপড়া তো আর নাই এখন, উনি যে এই যে নতুন করে আবার স্বপ্ন দেখাইলেন যে ওনারা জিতবেন এবং শিক্ষামন্ত্রী হবেন, এতে কিন্তু আমি কোনো অবাক হইনি ইন দি সেন্স যে স্বপ্ন দেখানোটা ওনার কিন্তু অরিজিন, এটা তার মূল। এবং আল কোরআনের একটা কথা আমার খুবই ভালো লাগে যে প্রতিটি বস্তুই তার মূলের দিকে প্রত্যাবৃত হয়, এবং ডক্টর ইউনূস মাঝে মাঝেই তার মূলের দিকে প্রত্যাবর্তন করছেন। সেটা কি? স্বপ্ন দেখানো। এবং আমি একটা টক শোতে বলেছিলাম যে ডক্টর ইউনূস হ্যাজ পারফেক্টেড দ্য মেকানিজম হাউ টু রোমান্টিসাইজ, মানুষকে কিভাবে রোমাঞ্চিত করতে হয়, এই টেকনোলজিটা উনি, এটার মধ্যে একটা পারফেকশন আনছেন উনি। এবং আমার ধারণা উনি যে নোবেল পাইছেন, নোবেল কমিটিকে উনি এমনভাবে রোমান্টিসাইজ করছেন, এমনভাবে স্বপ্ন দেখিয়েছেন, সেই কারণে উনি নোবেল পাইছেন। এই যে দেখেন কত স্বপ্নই না উনি দেখাইলেন। হ্যাঁ, এই প্রসঙ্গে আমি যুব সমাজকে একটা টিপস দিতে চাই, সেটা হচ্ছে যারা প্রেম করতে চান তারা ডক্টর ইউনূসের কাছ থেকে একটু শিক্ষা নিয়েন। হাউ টু রোমান্টিসাইজ গার্লস, হাউ টু শো দেম ড্রিম, ফলস ড্রিম হোক, ড্রিম। এবং আপনি বলতে পারেন যে দেখো তোমাকে নিয়ে আমি এমন ঘর বাঁধবো যে পৃথিবীর তাবৎ দম্পতি হিংসা করবে। আপনি এমনও বলতে পারেন যে তুমি এমন আকর্ষণীয় হয়ে উঠবে যে সারা পৃথিবী তোমাকে পেতে চাইবে, কিন্তু আমি ছাড়া কেউ পাবে না। এবং সারা পৃথিবীর মানুষ তোমাকে লক্ষ্য করি, অল রোডস উইল লিড টু ইউ, তুমি এমন আকর্ষণীয় হবে, আমি তোমাকে এটা বানাবো, আমি তোমাকে এরকম আকর্ষণীয় বানাবো। আপনি এভাবে বলে প্রেমে ফেলতে পারেন অনেককেই। হ্যাঁ, এই যে স্বপ্ন, হ্যাঁ, কোনো বেসিস আছে আপনি বলেন? হ্যাঁ, বলতেছেন যে পৃথিবী আমাদের এখানে আসবে, আমরা কোথাও যাব না। কি হইল? 18 লাখ টাকা দিয়ে বন্ড দিয়ে আমেরিকা যেতে হবে। অস্ট্রেলিয়া এবং আর কয়েকটা দেশ বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে তাদের ভিসা রেস্ট্রিক্টেড করে ফেলছে। এখন ছাত্রছাত্রীরা অস্ট্রেলিয়ার ভিসা পাচ্ছে না। এই তো করছেন আপনি, কিন্তু বলছেন কি? আপনি বলতেছেন যে জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে একটা বর্বর সমাজ সভ্য সমাজে পরিণত হচ্ছে। তাই জুলাই সনদে স্বাক্ষরের পর কি যা দেখছি সব সভ্যতার চিহ্ন, নাকি সব বর্বরতা? এইসবের মানে কি? আমরা আর ইউ অল স্টুপিডস? হ্যাঁ, অল দি পিপুল আর নট স্টুপিড, সাম পিপুল আর স্টুপিডস। হ্যাঁ, এইগুলি আমাদের সাথে এরকম করতেছে। যাই হোক, এবার দেখেন আজকে আমি একটা পোস্ট দিছি, গত বছরের এপ্রিলে বলা হয়েছিল যে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করছে মায়ানমার। কতদিন হয়েছে? উল্টা কি দেখতেছে? মায়ানমার সীমান্তে নানা রকম ঝামেলা। তো এইসব কথা না বললে কি হয় না? উনি না স্বপ্ন দেখানো ছাড়া ওনার আর কোনো যোগ্যতা নেই, আমি যা দেখতেছি। তার কোনো যোগ্যতা, কারণ একটা কথার জাদু করেনি। হ্যাঁ, এবার সেকেন্ড পার্টে আসি। দেখেন, বিএনপি কিন্তু প্রথম থেকেই বলে আসতেছিল যে এই সরকার নিরপেক্ষ না,
এখন অবশ্য এগুলো কমাই দিছে, আমি জানি না এটা হয়তো ওই মনে করে কি আমি মাঝে মাঝে বলি যে বিএনপি কি মনে করে যে যদি এই সরকারকে আঘাত করে কথা বলি, তাহলে যদি এই সরকার মন খারাপ করে এবং মন খারাপ করে যদি বলে না আমি তাহলে নির্বাচন দিব না, এই ভয়ে বিএনপি সবসময় মনে হয় আতঙ্কিত থাকে। হ্যাঁ, ওদেরই হলো যে কোনো রকমে ডক্টর ইউনূসকে গুড হিউমারে রেখে একটা নির্বাচন হলেই তো ক্ষমতায়। হ্যাঁ, রাইট। এই যে মানে মানসিকতা। এবং আমি বলি এখন যদি বিএনপিকে বলা হয় যে আপনারা 151টা সিট পাবেন, বাকি 149টা জামাত পাবে, রাজি হয়ে যাবে। মানে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া দরকার ইন এনি ওয়ে। তো যাই হোক, এখন ওনারা প্রথম থেকেই বলতেছিলেন যে এই সরকার নিরপেক্ষ না, এবং মাঝখানে বন্ধ করে দেখেন এগুলি কিন্তু এখন দেখেন ওই যে বলে না যে ধর্মের ঢোল বাতাসে নড়ে। হ্যাঁ, আপনি আলটিমেটলি কিন্তু আপনি এক্সপোজ হবেন। আপনি প্রিটেনশন বেশি দিন রাখা যায় না, আপনি মানে ভান করে বেশি দিন আপনি থাকতে পারবেন, আপনাকে অরিজিনে যেতেই হবে। এখন প্রকৃত চেহারাটা বেরিয়ে যাবে। হ্যাঁ, তো এখন হচ্ছে যে এখন ইট ইজ ক্লিয়ার যে, এবং দেখেন উনি কতগুলি জিনিস করছেন না, এগুলি উনি নিউ ইয়র্কে গিয়ে প্রথমে ওই মাহফুজ আলমকে পরিচয় করে দিলেন মাস্টার মাইন্ড হিসাবে। এখন দেখেন এত বড় একটা আন্দোলন যেখানে সব স্টেক হোল্ডার, এখানে বিএনপি থেকে সবাই ছিল, হ্যাঁ, উনি একজন লোককে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিলেন। উনি না আসলে মুহূর্তের অনুপ্রেরণায় কথা বলেন, হি লিভস ইন দ্য মোমেন্ট। ওই মুহূর্তে তার কাছে মনে হয়েছে এটা একটা ক্যাচি কথা, এটা একটা বললে একটা স্টান্ট হবে, বাস বলে দিলেন। এটার কনসিকুয়েন্স যে কী হবে, এটার ফল যে কী হবে, উনি কখনো কনসিকুয়েন্স ভাবেন না। হ্যাঁ, উনি একটা বলে দিলেন আর কি, এটা যেটা মানুষ মানে চটকদার একটা কথা বলে দেন আর কি। তো এখন দেখেন বলতেছেন যে, আচ্ছা আমি আরেকটা কথা একটু আপনাকে জানি একটু, তারপর আমরা সবগুলো পয়েন্টে আমরা আসবো আশা করছি। সেটা হলো যে নির্বাচনের পাশাপাশি আমাদের জাতির জন্য একটা প্রথমবারের মতো একটা উপহার এসেছে যে একই সঙ্গে নির্বাচনও হবে, গণভোটও হবে। গণভোটে 4টা প্রশ্ন থাকবে, একটা প্যাকেজের মতো বানানো হয়েছে, হ্যাঁ অথবা না দিতে হবে। এই প্যাকেজের যথার্থতা, এই প্যাকেজের যৌক্তিকতা নিয়ে নানা রকম প্রশ্ন আছে, সেই প্রশ্নে আমি যাচ্ছি না। কিন্তু আমার প্রশ্ন হলো নির্বাচনটা যারা আয়োজন করছে সেই সরকারকে এই গণভোটে কি ভোট দিতে হবে, হ্যাঁ অথবা না, এটার জন্য জনগণকে প্রভাবিত করতে পারে। যদি না পারে অথবা পারে আমি জানি না, আপনি বলবো। আমি একটা উদাহরণ দিয়ে বলি খেলে আপনাকে। ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সবগুলো ব্যাংকে, তাদের সবগুলো ব্রাঞ্চে প্ল্যাকার্ড রাখতে হবে যে হ্যাঁ ভোট দিন, গণভোটে হ্যাঁ ভোট দিন। এখন যদি ব্যাংকগুলি প্রচার করে, তাহলে যে লোকটা না ভোট দিতে চায়, যে বুঝে শুনেই না ভোট দিতে চায়, সে কি ব্যাংকটার উপর আনহ্যাপি হবে না? ব্যাংক তো একটা আস্থার জায়গা, ব্যাংকিং সিস্টেমটা তো চলেই আস্থার উপর নির্ভর করে। যেমন ধরেন আমি না ভোট দিতে চাই, ধরা যাক কথার কথা, তা আমি তো ওই ব্যাংকে আর যাবোই না। আমি বললাম যে কেন আমি ব্যাংকে যাবো, ব্যাংক আমাকে হ্যাঁ ভোট দিতে বলছে কেন, ব্যাংকে আমাকে লজিক দিয়ে বোঝাবে কেন হ্যাঁ ভোট দিতে বলছে। আর ব্যাংক কি তার সিএসআর এর টাকা এভাবে খরচ, ওরা বলেও দিছে ওই সিএসআর এর যে ফান্ড আছে সেই ফান্ড থেকে এই টাকাটা খরচ করতে হবে। এটা কি পারে? গভর্নমেন্টকে পারে? গভর্নমেন্ট অফিসিয়ালদের দিয়ে এগুলি বলানো, এনজিওদেরকে ডেকে আনা হচ্ছে, গভর্নমেন্ট নিজে উদ্যোগ নিয়ে তাদেরকে বলতেছে আপনারা হা ভোটের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেন। এটা কি সরকারের কাজ? সরকার এটা পারে আসলে? আপনার কি মনে হয়? মানে আপনার প্রশ্নটা শুনে মনে হচ্ছে যে এটা একটা বিতর্কযোগ্য ব্যাপার। আসলে এটা বিতর্কযোগ্য না, এটা তো মানে চোখ বন্ধ করে বলা যায় এটা গভর্নমেন্ট এটা করতে পারে না। হ্যাঁ, গভর্নমেন্ট ক্যানট মানে ইনফ্লুয়েন্স এ ডেমোক্রেটিক প্রসেস, যেহেতু এটা নিউট্রাল গভর্নমেন্ট, একটা ডেমোক্রেটিক প্রসেসকে ওনারা ইনফ্লুয়েন্স করতে পারে না। এবং আমি বলি কি জানেন, গভর্নমেন্ট আসলে মরিয়া হয়ে গেছে এই হাঁ জেতাতে, কারণ এই হাঁ জেতার সঙ্গে তাদের একটা সেফ এক্সিটের ব্যাপার আছে। হ্যাঁ, যে কারণে তারা মরিয়া হয়ে উঠছে যে কোনো ক্রমে যদি না জিতে যায় তাইলে মানে তাদের সেফ এক্সিটটাও বিপদাপন্ন হতে পারে। সুতরাং তারা মরিয়া হয়ে গেছে। এবং শুধু ব্যাংক না, আপনি এনজিওগুলোকে বলা হয়েছে, টিচারদেরকে বলা হয়েছে, নানা রকমভাবে এটা যে একটা অল আউট ক্রাশ প্রোগ্রাম নেওয়া হয়েছে যাতে হাঁ যেতে। হ্যাঁ, তো এটা তো হলো না। লেট পাবলিক ডিসাইড তারা এই জুলাই সনদ তার মানে কি মানে না। আর দ্বিতীয় কথা হচ্ছে দেখেন এই যে গণভোটের আয়োজনটা না, এটা তো ডিফেক্টিভ আয়োজন। আমি একটা শোতে বলছি যে 4টা প্রশ্ন না দিয়ে ভাই শুধু এইটুক রাখেন যে ডক্টর আলী রিয়াজ যেভাবে দেশকে ভাবেন আপনারা সেভাবে ভাবেন কিনা, হ্যাঁ অথবা না। ঠিক আছে, আপনি এই যে 4টা গ্রামের মানুষ তো ভাই ম্যাকিয়াভেলি না, গ্রামের মানুষ তো অ্যারিস্টটল না, তাই না? তো ওরা এই 4টা বিষয় পড়ে তারপরে বুঝে কনসিভ করে তারপরে ভোট দিবে, এটা আপনারা ভাবলেন কিভাবে?